স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবরে তাদের স্কোর দাঁড়িয়েছে 1 উইকেটে 12 রান। এর আগে মিরপুর হোম অফ ক্রিকেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদ। তার সেই সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন মুস্তাফিজ ও রুবেল। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি বাড়াতে পারেনি অ্যাম্ব্রেস ও ওটলে। ইনিংসের পঞ্চম ওভারে মুস্তাফিজের প্রথম শিকারে পরিণত হন অ্যাম্ব্রেস। এদিকে প্রথম ওয়ানডের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। পেসার সামার হোল্ডারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ওটলে। আর অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। That is the natural angle that he tends to get to the right hand. দর্শক, এই বিষয়ে আরো জানাতে মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, আজকে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে অলরেডি একটা উইকেট কিন্তু খুইয়ে নিয়েছে। আজকের ম্যাচে বাংলাদেশের লক্ষ্য কি হবে বলে আপনার মনে হচ্ছে? অর্থে আপনাকে ধন্যবাদ। লক্ষ্য আসলে কি হবে সেটা গত ম্যাচ থেকেই একটি লক্ষ্য কিন্তু নির্ধারণ হয়ে গেছে। 2023 সালের ওয়ার্ল্ড কাপ সুপার লিগকে সামনে রেখেই কিন্তু এই পুরো যেই সিরিজের সামনে বাংলাদেশ যতগুলো ম্যাচ খেলবে প্রত্যেকটি ম্যাচে কিন্তু ওয়ার্ল্ড কাপ সুপার লিগের এই পয়েন্ট টেবিলে কিন্তু প্রত্যেক ম্যাচের জয় কিন্তু 10 পয়েন্ট করে যুক্ত হবে। ইতিমধ্যে কিন্তু 10 পয়েন্ট যুক্ত হয়েছে, আর আজকের ম্যাচ জিতলে আরও 10 পয়েন্ট যুক্ত হবে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের এই টানা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি সিরিজ জয়ের হাতছানি কিন্তু। এর আগে 2018 সালে বাংলাদেশ হোম অ্যাওয়ে 2 সিরিজেই কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতেছিল। এবারও কিন্তু সেই জয়ের হাতছানি, এবং আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে 26টি সিরিজ জয়ের হাতছানি কিন্তু টাইগারদের সামনে। আর একটি কথা বিষয়, আপনি যেমনটি বলছিলেন যে ইতিমধ্যেই কিন্তু গত ম্যাচের পুনরাবৃত্তি কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। মুস্তাফিজ কিন্তু আবারও আজকের ম্যাচেও কিন্তু ক্যামব্রিজকে তুলে নিয়েছে, এবং শুধুমাত্র গত দিনের থেকে যেটি ভিন্ন ঘটনা ঘটেছে, টসে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতে ব্যাটিং করছে, কিন্তু আজকে কিন্তু ওয়েদার আবহাওয়া আমরা দেখছি এই পুরো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কিন্তু গত ম্যাচে কিন্তু এমনটি ছিল না। তো সেই জায়গা থেকে আসলে ধারণা করলে বলা যাচ্ছে যে গত ম্যাচে যেরকম লো স্কোরিং একটা স্কোর কিন্তু মিরপুরের মাঠে দেখা গিয়েছে, কিন্তু আজকের ম্যাচে কিন্তু এরকমটি দেখার সম্ভাবনা কিন্তু খুবই কম। আর তবে একটা জিনিস কিন্তু বলতেই হয় যে গত ম্যাচে যেই উইকেটে খেলা হয়েছিল আজকেও কিন্তু একই উইকেটে কিন্তু খেলা হচ্ছে। তো সেই জায়গা থেকে বলা যেতে পারে যে যে স্পিনাররা রয়েছে, স্পিনাররা আজকের ম্যাচেও গত ম্যাচে যেরকম সাকিব 4টি উইকেট তুলে নিয়েছেন, আজকের ম্যাচেও কিন্তু স্পিনাররা কিন্তু উইকেট থেকে অ্যাডভান্টেজ পেতে পারে, কিন্তু সেই জায়গায় একটু বাগড়া বাঁধতে পারে কিন্তু হচ্ছে আবহাওয়ার কারণে। কারণ আমরা জানি, দেখতে পাচ্ছি যে মিরপুরের মাঠে কিন্তু যেই সূর্য উঠেছে এবং তার তাপ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। তো স্যাঁতস্যাঁতে যে উইকেট সেটা কিন্তু থাকবে না, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই উইকেট কিন্তু পুরো ফ্ল্যাট উইকেট হয়ে যাবে। তো আর যেটা হচ্ছে যে লক্ষ্য সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের এখনকার যেই অবস্থা অপরিবর্তিত কিন্তু একাদশ নিয়ে কিন্তু বাংলাদেশ নেমেছে। তার মানে বাংলাদেশের যেই 2023 সালের ওয়ার্ল্ড কাপের সামনে রেখে যে এক্সপেরিমেন্ট, সেই জায়গাটা কিন্তু বাংলাদেশ এই ম্যাচে কিন্তু কোনো এক্সপেরিমেন্টের জায়গা রাখেনি। উইনিং কম্বিনেশন নিয়ে কিন্তু বাংলাদেশ কিন্তু মাঠে নেমেছে। তো অর্থে এই ছিল এখন আমার কাছে সর্বশেষ। গালিব, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। এবারে অন্য প্রসঙ্গ। গৃহহীন থাকবে না দেশের কোনো মানুষ, এই অঙ্গীকার বাস্তবায়নে প্রথম পর্যায়ে শনিবার সারা দেশে 70,000 গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করবে সরকার। আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় পর্যায়ে আরও 1 লাখ এবং যত দ্রুত সম্ভব সব গৃহহীন পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়ার লক্ষ্য তাদের। বাগেরহাট থেকে আরো জানাচ্ছেন শাহ আলী জয়। পরম মমতায় মায়ের কোল জড়িয়ে থাকা এই শিশুটির নাম দেব বিশ্বাস। বাগেরহাটের শরণখোলায় থাকে ওরা। সুন্দরবনের কোল ঘেঁষা এই অঞ্চলটি পরিচিত প্রাকৃতিক দুর্যোগের জন্য। সিডর, আইলা, আমফানের মতো ঘূর্ণিঝড় অথবা প্রতি বছরের বন্যায় দেবের পিতামাতার মতো অনেকেই সর্বস্ব হারিয়েছেন। শরণখোলার জলবায়ু উদ্বাস্তু মানুষদের জন্য তাই এমন ঘর তৈরি করে দিয়েছে সরকার। অনেক ধন্যবাদ
মানে ছেলেও এখন মানে ভবিষ্যতে এ জায়গায় থাকতে পারবে এরকম একটা পরিস্থিতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এই মাথা গোজার ঠাঁই পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছেন এখানকার আশ্রয়হীন মানুষেরা। ঘর ভেঙে এই পরস্পর দুইটা নাই, ঘর ভেঙে গেছে ঘরে যখন ভেঙে গেছে ঘরটার, তখন তো ধরেন আরেকটা কেন্দ্রে যাই থাকতে হয়েছে। এখন তো আর কেন্দ্রে যাইতে হবে না। বাগেরহাটের মতো সারা দেশেই এমন 70,000 গৃহহীন পরিবারের জন্য 2% জমির ওপর সেমি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। ঘরহীন এত মানুষকে একসঙ্গে গৃহায়নের আওতায় আনার নজির পৃথিবীতে বিরল। মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি সারা দুনিয়াতে একটি নজির স্থাপন করলেন এবং এটি এই প্রথম যে একসাথে 66,189 জন ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক খাস জমির মালিকরা দিচ্ছেন এবং ঘরটি উপহার দিচ্ছেন। গণভবন থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সে বাড়ি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহহীন মানুষদের জন্য ঘর নয়, যেন নির্মাণ হয়েছে স্বপ্ন, আর এই স্বপ্ন পূরণের অপেক্ষা আর মাত্র কয়েক প্রহরের, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের 70,000 গৃহহীন মানুষকে বুঝিয়ে দেবেন তাদের আপন ঠিকানা। বাগেরহাটের শরণখোলা থেকে শাহ আলী জয়, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরার শ্যামনগর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, গৃহহীনদের ঘর হস্তান্তর কার্যক্রম আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে প্রস্তুতি কেমন দেখছেন? অর্থে আপনাকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমি রয়েছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়, যেখানে যেই উপজেলাটিতে আমার পেছনে যেই ঘর দেখতে পাচ্ছেন, এমন প্রায় 200 পরিবারকে এরকম ঘর আগামীকাল হস্তান্তর করা হবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে সাতক্ষীরার এই অঞ্চলটি আসলে প্রাকৃতিক দুর্যোগের জন্য পরিচিত। এখানে প্রতি বছর বন্যায় মানুষ গৃহহারা হয়। এছাড়া সিডর, আইলা কিংবা আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগেও কিন্তু এখানকার অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদেরকে বলা হচ্ছে জলবায়ু উদ্বাস্তু। এ ধরনের জলবায়ু উদ্বাস্তুদের জন্যই আসলে তাদেরকে প্রায়োরিটি দিয়ে আসলে এখানে যেই আশ্রয়ণ প্রকল্পের যে গৃহ নির্মাণ করা হয়েছে সেই গৃহগুলো হস্তান্তর করা হচ্ছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে আগামীকাল এরকম গৃহহীন 70,000 পরিবারকে ঘর হস্তান্তর করা হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করবেন। এবং সেই কার্যক্রমের কিন্তু এখন একদম শেষ পর্যায়ে প্রস্তুতি এখন চলছে। প্রত্যেকটি বাড়ি প্রায় নির্মাণ শেষ হয়ে গেছে। আজকের মধ্যেই বাকিটুকু নির্মাণ করে যারা গৃহহীন রয়েছে তাদের মধ্যে এটি বিতরণ করা হবে। এবং আগামীকাল যে প্রায় 70,000 মানুষ যে ঘর পাচ্ছে, এটি কিন্তু পৃথিবীর ইতিহাসে একটি বিরল নজির হয়ে থাকছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে একসঙ্গে এত গৃহহীন মানুষকে ঘর দেয়া, এটি আসলে পৃথিবীর ইতিহাসে কখনোই দেখা যায়নি। তো শেষ পর্যায়ের প্রস্তুতি এখন চলছে। এখানকার যারা আশ্রয়হীন মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামীকাল সকালের জন্য, যখন সরকার প্রধানের কাছ থেকে তারা এই ঘরগুলো বুঝে পাবেন। তো অর্থী, সাতক্ষীরার শ্যামনগর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। অর্থী। জয়, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে শ্যামনগর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহ আলী জয়। বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মাথায় নিয়েই আগামী অর্থ বছরের জন্য আগাম বাজেট পরিকল্পনা করছে সরকার। করোনাকালীন অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রায় 6 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছে সরকার। অর্থনীতি বিশ্লেষকরা এবং ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতি পুনরুদ্ধার এবং গতি ফেরাতে বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরিতে বাড়তি মনোযোগ দিতে হবে সরকারকে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলতে চলতি 2020-21 অর্থ বছরে পুনরুদ্ধারমূলক বাজেট দিয়েছিলেন অর্থমন্ত্রী। যেখানে অর্থ বছর শেষ হবার আগেই করোনা চলে যাবে এমনটা ধরা হলেও ভিন্ন বাস্তবতায় আবারও নতুন অর্থ বছরের বাজেট নিয়ে হিসাব নিকাশ করতে হচ্ছে সরকারকে। 3,62,855 কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী 2021-22 অর্থ বছরের বাজেট প্রণয়নে আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার, যেখানে জনস্বাস্থ্য ও করোনা মোকাবেলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অর্থনীতি পুনরুদ্ধার ও গতিশীল করতে আসছে বাজেটের আকার হতে পারে
5,92,000 কোটি টাকা। বিশাল ব্যয়ের এই খসড়ায় মোট আয়ের পরিকল্পনা থাকছে 3,85,000 কোটি টাকা, যা জিডিপির প্রায় 11%। তবে করোনার কারণে কমে আসবে রাজস্ব আয়। এনবিআর এর লক্ষ্য থাকছে 3,35,000 কোটি টাকার। ফলে ঘাটতি বাজেট ছাড়িয়ে যাবে অন্তত 2 লাখ কোটি টাকা। তবে এ সময়েও প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে 7.7%। আরেকটু বাস্তবসম্মত করে যেটাতে কর্ম ঘন হয় সেই জায়গাগুলোতে জোর দিয়ে সেখানে কর্মসংস্থান সৃষ্টি করা। রাজস্ব নিয়ে এই ধরনের উদ্ভট প্রকলন করার কোনো মানে হয় না। এটাকে বাস্তবসম্মত একটা প্রকলন করে একটা বাস্তবসম্মত বাজেট যেন করা হয়। বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে চলো আপনার বিনিয়োগ যাতে বৃদ্ধি পায় এবং যারা প্রান্তিক পর্যায়ে রয়েছে, যারা হতদরিদ্র মানুষ, তারা যেন এর থেকে উপকৃত হয় এবং তাদের জীবন ধারণ করতে পারে। 10টি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আসছে বাজেটে। করোনা মোকাবেলায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন, খাদ্য নিরাপত্তা জোরদার করা, 1 কোটি মানুষকে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসার মতো কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই ঘাটতি নিয়ে এই সময়ে করোনার মধ্যে আমরা বাজেট বাস্তবায়নে কিভাবে আমরা করতে পারবো, এটা নতুন নয়। বাজেট বাস্তবায়নের সমস্যা প্রতি বছরই আমাদের হয়, এবার একটু বেশি হবে করোনার জন্য। সেটা মোকাবেলা করার জন্য আমার মানসিকভাবে প্রস্তুত করা। এটা ইতিমধ্যে করোনার প্রায় 1 বছর হয়ে গেল, করোনা কিছুটা স্থগিত হয়ে এসছে। টিকে থাকার বাজেটে সরকারি বেসরকারি বিনিয়োগ হার ধরা হচ্ছে জিডিপির 32%, আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে তার লক্ষ্য ধরা হয়েছে 5.25%। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভারতে 1/3 ব্যক্তি এই ভ্যাকসিন নিতে আপত্তি জানিয়েছে, আর ভয়টা সেখানেই। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি ভ্যাকসিনটি কতটুকু নিরাপদ তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে সবার সামনে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান। আর কোনো কারণ নাই, ভ্যাকসিন ভালোই। একটা সবচেয়ে বড় সুসংবাদ যে গতকাল ভারতের দেওয়া উপহার 20 লক্ষ ডোজ আমাদের দেশে পৌঁছেছে। কিছু সাইড এফেক্ট থাকেই, এটা প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে, ভ্যাকসিনের আছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবারে যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। প্রেসিডেন্টের দায়িত্বের প্রথম দিনেই বহুল প্রত্যাশিত অবৈধ অভিবাসীদের বৈধতা প্রদান সংক্রান্ত একটি প্রস্তাব কংগ্রেসে পাঠিয়েছেন জো বাইডেন। এছাড়া করোনা মোকাবেলায় তার নেওয়া পরিকল্পনাগুলো বিজ্ঞানসম্মত বলেই মন্তব্য করেছেন তিনি। এদিকে ট্রাম্প পক্ষকে প্রস্তুতির সময় দিতে অভিশংসনের বিচার আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব করার প্রস্তাব দিয়েছেন সিনেট নেতা মিচ ম্যাককনেল। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। ট্রাম্প প্রশাসনের অপশাসনে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রকে পুনরুদ্ধার করার লক্ষ্যে প্রথম দিনেই কাজে লেগে পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সাবেক রাষ্ট্রপতির অ-আমেরিকান বিধি বাতিলের স্বাক্ষর দিয়েছেন 17টি নির্বাহী আদেশে। কংগ্রেসে পাঠিয়েছেন বহুল প্রত্যাশিত অবৈধ অভিবাসীদের বৈধতা প্রদানের একটি প্রস্তাব। এ বিষয়ে খুব শিগগিরই ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও করোনা মোকাবেলায় টিকাদান কর্মসূচিতে গতি, সেই সাথে করোনা শনাক্ত পরীক্ষার সংখ্যা বাড়ানোর মতো 10টি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন বাইডেন। পরিকল্পনাগুলো রাজনৈতিক নয়, বরং বিজ্ঞানসম্মত, এমনটাই মন্তব্য করেছেন নতুন প্রেসিডেন্ট। জানান, বাস্তবায়নে কয়েক মাস লাগলেও ঐক্যবদ্ধ থাকলে ভাইরাসটি মোকাবেলা করা সম্ভব। রাশিয়ার সাথে নিউ স্টার্ট অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিকে 5 বছর বর্ধিত করার আহ্বান জানাবে নতুন মার্কিন প্রশাসন। চীন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে দুদেশের যৌথভাবে কাজ করা উচিত বলে জানিয়েছে বেইজিং। আর বাইডেন প্রশাসনের ফলে ইরানের সাথে ওয়াশিংটনের সম্পর্কের উন্নতি ঘটবে বলেই আশা প্রকাশ করেছেন তেহরানের নাগরিকরা। জো বাইডেনের একতার ডাককে গ্রহণ করতে মার্কিনীদের প্রতি সম্মিলিতভাবে এক ভিডিওতে আহ্বান জানিয়েছেন সাবেক 3 মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনি দলকে প্রস্তুতির সময় দিতে ট্রাম্পের অভিশংসনের বিচার আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বিলম্ব করার প্রস্তাব দিয়েছেন সিনেট নেতা মিচ ম্যাককনেল। আসন্ন দিনগুলোতেই ডেমোক্রেট সহকর্মীদের সাথে এই বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। নিবির আমিন, নিউজ 24। আমাদের সময় হলো একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন দুপুর 12টার সংবাদ।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের কর্ণাটকের শিবমোগায় বৃহস্পতিবার রাতে জোরালো বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার এলাকাটিতে সিলগালা করে দেওয়া হয়েছে। এনডিটিভি জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10:05 হোনাসোদো গ্রামের কাছে খনন কাজের জন্য একটি লরিতে করে জিলাটিন নিয়ে যাওয়ার পথে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পার্শ্ববর্তী চিকমাগালুর এবং দাভানগেরে জেলাতেও কম্পন অনুভূত হয়। এখনও কোনো লাশ শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পিটিআই। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকার যাবতীয় সহায়তা প্রদান করছে বলেই জানিয়েছেন তিনি। সময় হলো আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বেলা 12টার সংবাদ। মিরপুর 11 নম্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে। সেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? কতক্ষণ নাগাদ আসলে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলবে? অর্থে আপনি জানেন যে গতকাল থেকে মিরপুর সেকশন 11 এভিনিউ 3 রোড নাম্বার 4 যে রাস্তাটি মিরপুর 11 থেকে কালশির দিকে অর্থাৎ কালশির বাইপাস রোড হিসেবে ব্যবহার করা হয়েছে, সেই রাস্তাটির যেই অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবং এই গতকালকে প্রায় 1.5 শতাধিক দোকান অর্থাৎ অবৈধ দোকান সহ অবৈধ স্থাপনা এখান থেকে কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং আজকে দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিনে কিন্তু আজকেও কিন্তু এখানে যে অবৈধ স্থাপনা কার্যক্রম উচ্ছেদ কার্যক্রম চলছে এবং এখানে কিন্তু গতকালকে আপনি জানেন যে এই অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সিটি কর্পোরেশনের সাথে প্রশাসনের কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এখানে কিন্তু বারবার বেশ অনেক সময় সংঘর্ষের কারণে কিন্তু এরপরে কিন্তু এখানে কিন্তু দীর্ঘ সময় কিন্তু এখানে অবৈধ উচ্ছেদ কার্যক্রম বন্ধ ছিল। পরবর্তীতে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে কিন্তু এই অবৈধ কার্যক্রম উচ্ছেদ কার্যক্রম শেষ করা হয়েছে। আজকে কিন্তু দ্বিতীয় দিনে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু মেয়র এসেছিলেন, মেয়র আতিকুল ইসলাম কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি এসে কিন্তু এই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম তিনি পরিদর্শন করে কিন্তু তিনি যেটি জানিয়ে গিয়েছেন সেটি হলো যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেখানেই অবৈধ স্থাপনা থাকবে সেখানেই কিন্তু সিটি কর্পোরেশন যে কোনোভাবে রাস্তা দখলমুক্ত করে রাস্তা সম্প্রসারণের কাজ করবেন। এবং এখানে কিন্তু আপনি দেখছেন যে এখানে কিন্তু এই স্থানীয় প্রশাসনের পাশাপাশি কিন্তু এখানকার স্থানীয় যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন, পাশাপাশি বিভিন্ন আশেপাশে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো যারা কাউন্সিলর রয়েছেন তারাও কিন্তু এই স্থাপনার অবৈধ উচ্ছেদ কার্যক্রমে কিন্তু তারাও কিন্তু এসে কিন্তু মেয়রের সাথে কিন্তু তারাও কিন্তু এইসব দেখভাল করছেন। একই সাথে কিন্তু আমি আপনাকে দেখাতে চাই সেটি হলো যে মিরপুরের যে রাস্তাটি কথা বলছিলাম রাস্তাটি কিন্তু এমনি কিন্তু সিটি কর্পোরেশনের 120 ফিট সিটি কর্পোরেশন বলছে এবং একই সাথে কিন্তু এই রাস্তাটি কিন্তু কোথাও 60 ফিট কোথাও 50 ফিট এরকম কিন্তু রয়েছে। এবং আপনি দেখছেন যে প্রধান সড়ক যেটি গতকালকে উচ্ছেদ কার্যক্রম করা হয়েছে তার পাশে যে গলি সড়কগুলো রয়েছে যেগুলো 25 ফিট করে আজকে সেই জায়গাতে কিন্তু কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবং এখানে কিন্তু এই রাস্তাটি কিন্তু বেশ সরু অবস্থায় ছিল কিন্তু সেই রাস্তাটির দুই পাশে কিন্তু যে অবৈধ স্থাপনা ছিল, এখানে দোকান ছিল, বিভিন্ন ঘর ছিল, সেগুলো কিন্তু ভেঙে কিন্তু এখন সিটি কর্পোরেশনের উচ্ছেদ কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এবং এই রাস্তাটি নিয়ে সিটি কর্পোরেশনের মেয়রের যেই বক্তব্য আমাদেরকে জানিয়ে গিয়েছেন সেটি হলো যে মোটামুটি এই রাস্তাটি বেশ বড় করা হবে, একই সাথে রাস্তাটি
যে 120 ফিট যেটি রয়েছে সেখান থেকে তারা সর্বোচ্চ এখন যতটুকু সম্ভব তারা কোথাও 60 ফিট কোথাও 50 ফিট যেখানে যতটুকু করা সম্ভব হচ্ছে তারা সেটি করার চেষ্টা করে যাচ্ছে। তো এইখানে এই মিরপুর এলাকার এই অবৈধ উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে এবং আজ সারাদিন চলবে এবং এই উচ্ছেদ কার্যক্রমে সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তা সহ প্রকৌশল বিভাগ পাশাপাশি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সহ বিভিন্ন স্থানীয় বিভিন্ন সাধারণ যারা জনগণ রয়েছে তারা অনেকেই কিন্তু আসলে এই উচ্ছেদ কার্যক্রমে মেয়রকে সহযোগিতা করছেন। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। অর্থী। ধন্যবাদ বিপ্লব আপনাকে। আমাদের সঙ্গে মিরপুর 11 নম্বর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।